নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো ধোকাল ডালনা। অর্পিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখো আজকে কিভাবে আমি ধোকার ডালনা বানাই। এটা আমি বানাচ্ছি ডাল বাটা দিয়ে নয়, আজকে আমি বানাবো ধোকা মিক্সার দিয়ে। এই বাজারে কিনতে পাওয়া যায় ধোকা মিক্সচার, তো সেই প্যাকেট দিয়ে সেটা দিয়ে আমি আজকে ধোকার ডালনা বানাবো। তোমরা একবার এইভাবে ধোকার ডালনা বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখতে থাকো আমি কিভাবে ধোকার ডালনা বানাই। তো চলো শুরু করা যাক আজকের ধোকার ডালনা। দেখো ধোকার ডালনা বানানোর জন্য নিয়ে নিয়েছি ধোকা মিক্স। এই ধোকা মিক্স আমি এইটা দিয়ে বানাচ্ছি, এটা হচ্ছে 100 গ্রাম। তো দেখো প্যাকেট থেকে বার করে নিচ্ছি ধোকা মিক্সারটা, বাটিটার মধ্যে ঢালবো বলে। প্যাকেটটা কেটে নিলাম, এবার এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো বাটিটার মধ্যে ঢেলে নিলাম, পুরো এক বাটি হয়েছে, এই বাটিটার এক বাটি হয়েছে। এইবারে চলে এলাম কড়াই গরম করে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হয়েছে কিনা তাই জন্য একটু গরম হওয়ার পর একটুখানি চারিদিকে ঘুরিয়ে নিলাম কড়াইয়ে, দিয়ে এবারে দিয়ে দিলাম ধোকা মিক্সারটা। তেলের মধ্যে ভালো করে ধোকা মিক্সারটা ভালো করে একদম ভেজে নিতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। একটু বেশি লাল হওয়া যাবে না, অল্প অল্প লাল করে ভেজে নিতে হবে। যে পরিমাণে ধোকা মিক্সারটা নিয়েছিলাম, যে বাটির মাপ নিয়ে, সেই বাটির মাপ নিয়ে ততটা পরিমাণে জল নিয়ে নিতে হবে। যতটা ধোকা মিক্সার ঠিক ততটা পরিমাণে কিন্তু জল নিতে হবে, বেশি জল নিলে বা কম জল নিলে হবে না। দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে, যেমন আমরা আটা মাখি সেই রকমই একটা দেখো ডো বানিয়ে নিচ্ছি। দেখো এবারে চলে এসেছি এই থালাটার মধ্যে আমি একটু সামান্য সর্ষের তেল আগে থেকেই মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার ওর মধ্যে যে ডোটা করলাম ধোকার, সেটা এবারে ভালো করে স্প্রেড করে নিতে হবে। দেখো এবার ভালো করে স্প্রেড করে নিলাম। স্প্রেড করে নেওয়ার পর এবার হাত দিয়ে একটুখানি সামান্য ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে ওটাকে শেপ মতো নিয়ে চলে আসতে হবে, যাতে এরপরে কাটতে যাতে অসুবিধা না হয়, তাই জন্য পুরোপুরি হাত দিয়ে ভালো করে স্প্রেড করে নিতে হবে। এবার হাতে করে স্প্রেড করে নেওয়ার পর এইবারে এটাকে গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে কাটতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু কাটা যাবে না। তাই গরম থাকতে থাকতেই এটাকে দেখো বরফির আকারে করে কেটে নিতে হবে। আমি যেরকম পারলাম সেই রকম শেপ করে কাটছি, তোমরা তোমাদের যার যেরকম ইচ্ছা সে সেই রকম ভাবে শেপ করে কেটে নিতে পারো। তো দেখো সবগুলো ভালো করে পিস পিস করে কেটে নিলাম, যাতে এরকম ভাবে আলাদা আলাদা হয়ে যায়, সেই রকম ভাবে কিন্তু সুন্দর করে কেটে নিতে হবে। তো দেখো এইরকম বরফির আকারে শেপটা হবে। তোমরা যদি কেউ চৌকো করে করতে পারো, চৌকো করেও করতে পারো, তো এরকম ভাবে শেপটা হবে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো আবারে চলে এসেছি কড়াই গরম করতে। কড়াইটা গরম করে নিয়ে এবারে বরফিগুলো একটা একটা করে ভেজে নেব। সবগুলো তো একসাথে ভাজলে ভেঙে যাওয়ার চান্স আছে, তাই জন্য কয়েকটা আমি বেছে এগুলোকে ভেজে নেব। ভালো করে লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। এইবারে দেখো উল্টো পিঠটাও ওই রকম ভাবে সেম করে ভেজে নেব।
এইবারে দেখো সবগুলো ভাজা হয়ে গেছে, এইবারে তুলে নেব। এরকম ভাবে লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে। তো ভেজে নিয়ে এইবারে দেখো সবগুলো একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এইরকম ভাবে সবগুলো বরফি আস্তে আস্তে অল্প অল্প করে ভেজে নিতে হবে। এবারে দেখো এগুলো ভাজা হয়ে গেল, এবার এগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপরে যেগুলো আছে সেগুলোকে লাস্ট ব্যাচে ভেজে নেব। মোট আমি 3টে ব্যাচে সবগুলোকে ভেজে নিলাম। তো দেখো এইগুলো ভাজা হয়ে গেল। অল্প অল্প করে ভাজলে ভাজাটাও ভালো হবে আর এটাও ভেঙে যাবে না, ধোকাগুলোকেও ভেঙে যাবে না। তো দেখো একদম কম আঁচে করে ভাজতে হবে যাতে পুরোপুরি ভেতরটাও ভালো করে ভাজা হয়। আর যদি তুমি জোর বেশি আঁচে করে ভাজো তাহলে কি হবে, ওপরটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই জন্য একদম কম আঁচে আমি আস্তে আস্তে করে ভেজে নিলাম। এরপরে ওই তেলটার মধ্যেই দিয়ে দিলাম আর একটু সামান্য করে তেল। এরপরে এর মধ্যে দিয়ে দেবো দেখো আলুগুলো, না সরি, এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নগুলো দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটু দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো দেখো একটা শুকনো লঙ্কা। আর একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হিং। তো এই হিংটা হচ্ছে অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমার হিঙের গন্ধটা ভালো লাগে বলে আমি একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। আর নিরামিষ তরকারিতে একটু হিং ফোড়ন দিলে বেশ ভালো লাগে। তো দেখো এই মশলাটাকে ভেজে নিতে হবে একটু সুন্দর করে, সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। আমি লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি, তোমরা চৌকো করেও কেটে নিতে পারো। যেহেতু বরফির মতো শেপ দিয়েছি আমি, তাই জন্য আমি লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। আর যদি তোমরা চৌকো করে শেপ দাও তাহলে তোমরা চৌকো চৌকো করেও আলুগুলো কেটে নিতে পারো। তো দেখো আলুগুলো একটুখানি ভালো করে ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। তো আমি এরকম কেটে রেখে দিয়েছি টমেটোটা, সেটা দিলাম। তো তোমরা টমেটোটাকে পেস্ট করেও দিতে পারো। তো আমার পেস্ট করা আর এর মধ্যে কোনো ফারাক লাগে না, তাই জন্য আমি এরকমভাবেই দিয়ে দিলাম, আমি আর পেস্ট করে দিলাম না। তো তোমরা যদি চাও, যদি মনে করো যে একটু পেস্ট করে দেবে তাহলে সেটাও দিতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম দেখো বড় চামচের 1 চামচ আদা বাটা। এবারে একটা একটা করে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম দেখো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বেশি নিরামিষ তরকারি বেশি ঝাল ঝাল ভালো লাগে না বলে আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। তোমরা যে যেরকমভাবে নুন খেতে পছন্দ করো সেরকমই নুন দিয়ে দিও। দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল, নর্মাল জলই দিচ্ছি কষানোর জন্য। তো একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। তো দেখো কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটুখানি চিনি। একটু মিষ্টি দরকার, ঝাল নুন মিষ্টি সব ঠিকঠাক মতো না হলে তো ভালো লাগে না। যে তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো বা শুকনো লঙ্কাও দিতে পারো। তো আমরা যেহেতু বেশি ঝাল খেতে আমি ভালোবাসি না, তাই জন্য এরকমই বানালাম। তো মিষ্টি দিয়ে এবারে ভালো করে আরও কষিয়ে নিলাম। এরপরে দেখো আলতো হাতে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি সাইডে গ্যাস ওভেনটাতে একটু গরম জলও আগে থেকে করে রেখেছি। এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দেখো তেল ছেড়ে দিয়েছে। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। একটু বেশি করে গরম জল দিতে হবে, কারণ ধোকাটা তো জলটা অনেকটা টেনে নেয়, তাই জন্য আমি একটু বেশি করে জল দিলাম।
এই জলটাকে এখন ভালো করে ফুটতে দিতে হবে। এই সময় গ্যাসটাকে বাড়িয়ে রেখে দিও, বাড়িয়ে রেখে একটুখানি জলটাকে ফুটিয়ে নিতে হবে। তো দেখো জলটা ফুটে গেছে। এবার এই সময় আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। এরপরে চলে এসেছি আবার, দেখো ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। তো দেখো ঝোলটা পুরো ফুটছে। এই সময় একটুখানি দেখে নিতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আর এখন এর আলু না, এই গরমের আলু জানি না কেন সিদ্ধ হতে চাইছে না। আমি অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টার উপর, তাও দেখছি আলুগুলো এখনো পর্যন্ত সিদ্ধ হয়নি। তাই আমি আর একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে দেখবো যে। তারপরে দেখো আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আবার ঢাকাটা খুলে দেখলাম যে মোটামুটি এইবারে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো আমার মোটামুটি 40 মিনিট লেগেছে আলুগুলো সিদ্ধ করতে। তো দেখো এইবারে যতগুলো ধোকা আছে সব ধোকাগুলো আস্তে আস্তে আলতো হাতে দিতে হবে, নইলে সব ভেঙে যাবে। তো এই ধোকাগুলো দিয়ে আবারও একটুখানি ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো দেখো এবারে আমি আবার ঢাকাটা খুলে আবার চলে এলাম দেখতে। আর একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে জলটা আর একটুখানি শুকিয়ে যায়, তার জন্য। তো দেখো এবারে ফাইনালি মোটামুটি মনে হচ্ছে অনেকটাই জলটা টেনে গেছে। আর আমি এরকমই ঝোল ঝোল রাখতে পছন্দ করছি, তাই জন্য এরকমই রাখলাম। তো এইবারে দেখো লাস্টে দিয়ে দেবো এখানে একটুখানি 1 চামচ ঘি। তোমাদের যদি ঘরে ধনেপাতা থাকে তাহলে তোমরা ধনেপাতাও দিতে পারো, কিন্তু আমার ঘরে যেহেতু ধনেপাতা নেই সেহেতু আমি ধনেপাতা দিলাম না। একটুখানি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলে নিরামিষ তরকারির স্বাদই অন্যরকম হয়, তাই একটুখানি ঘি দিয়ে দিলাম। তো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও তোমাদের খেয়ে কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আর আমাকে এইরকমভাবেই সাহায্য করো। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কিরকম লাগলো। তো চলো আজকের মতো টাটা।